হ্যালো এভরিওয়ান, আমার আজকের বাংলা ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পড়ব দশম শ্রেণীর পাঠ্য গল্প অদল বদল। দেখো, আমি এখানে করেই দিয়েছি পর্ব 1। তার মানে এই যে ভিডিওটা তোমরা দেখছো, এখানে কিন্তু অদল বদল গল্পটা সম্পর্কে আমরা যে প্রারম্ভিক আলোচনা তো করবই, যে কার লেখা তার সম্পর্কে আমরা জেনে নেব, গল্পটা সম্পর্কে আমরা ডিটেলে আলোচনা ইত্যাদি করে নেব, এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো খুব ভালো করে দেখে নেব আমরা। তাহলে চলো আর দেরি না করে আমরা আজকের পড়া শুরু করে দিই। অদল বদল গল্পটি অদল বদল গল্পটি একটি অনুবাদ গল্প। গল্পের লেখক গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল। তার জন্ম হয় 1912 খ্রিস্টাব্দে, মৃত্যু 1989 খ্রিস্টাব্দে। বলেই দিয়েছি আমি, দেখো, গুজরাটি ভাষার প্রসিদ্ধ লেখক, এবং তার রচনায় যেটা প্রাধান্য পেয়েছে বরাবরই সেটা হলো সাধারণ মানুষ এবং গ্রাম জীবন। উল্লেখযোগ্য কিছু গল্প সংগ্রহের নাম এই প্রসঙ্গে জেনে রাখো। সেটা হচ্ছে সাচা সম্মান, জিন্দেগি কা খেল, আসমানি নজর, এই সমস্ত। আর প্রাপ্ত পুরস্কার সমূহের মধ্যে রয়েছে রঞ্জিত রাম সুবর্ণ পদক, 1950 খ্রিস্টাব্দে তিনি এই পুরস্কারটি গ্রহণ করেন। আর জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্যে তার অসামান্য কৃতিত্বের জন্য 1985 খ্রিস্টাব্দে তাকে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়। এইগুলো আমরা কেন জেনে রাখবো? কারণ এইগুলো আমাদের এমসিকিউ এর জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবার অদল বদল গল্প প্রসঙ্গে যে প্রধান কথাটা আমাদের জেনে রাখতে হবে সেটা কি? গল্পের প্রধান চরিত্র বলতে দুই বালক, 10 বছর বয়সী দুটি বালক। একজনের নাম অমৃত, আরেকজনের নাম ঈশাব। এরা ভিন্ন ধর্মী দুই বালক, অর্থাৎ একজন হিন্দু আর একজন মুসলমান, কিন্তু তারা অভিন্ন হৃদয় বন্ধু। পাঠ্য গল্পটিতে অমৃত ও ঈশাবের এই যে নিখাত বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কথা ফুটে উঠেছে, যা সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। শুরু করছি আমি গল্পটা। অদল বদল, যা লেখক পান্নালাল প্যাটেল। বলা হচ্ছে কি, দেখো, হোলির দিনের পড়ন্ত বিকেল। নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোঁড়াছুড়ি করে খেলছিল। তাহলে দিনটা হচ্ছে হোলির দিন, এবং সেখানে একটা গাছের কথা বলা হচ্ছে, নিম গাছ, যে গাছের নিচে গাঁয়ের ছেলেরা জড়ো হয়ে তারা কিভাবে খেলা করছিল? ধুলো ছোড়াছুড়ি করে তারা খেলা করছিল। হাত ধরাধরি করে অমৃত ও ঈশাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং, মাপ, কাপড় সব দিক থেকেই একরকম। এবার এই জায়গা থেকে আমরা একটু ব্র্যাকেট শুরু করব, কারণটা আমি একটু পরে বলছি। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম। তাহলে কি কি একরকম সেটা আমরা পেয়ে গেলাম। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা, মা আর 3 ভাই রয়েছে, ঈশাবের আছে শুধু তার বাবা। তাহলে এই জায়গাটুকু থেকে আমরা যেটা বুঝতে পারছি যে অমৃত এবং ঈশাব তারা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো একেবারে মুখোমুখি। শুধু তাই নয়, এদের দুজনের বাবাই পেশায় হচ্ছেন চাষি, এবং দুজনেরই জমির পরিমাণ প্রায় সমান সমান। শুধু এতেই শেষ নয়, দুজনের বাবাকেই সাময়িক বিপদ আপদে সুদে টাকা ধার নিতে হয়। তাহলে এতগুলো মিল, তাই লেখক বলছেন যে বলাই যেতে পারে যে ছেলে দুটোর সবই একরকম। তফাৎটা শুধু কি? তফাৎটা শুধু হচ্ছে যে অমৃতের বাড়িতে তার বাবা, মা আরো 3 ভাই রয়েছে, ঈশাবের কিন্তু শুধু তার বাবা।
আরও একটা তফাৎ তোমরা এখান থেকেই বুঝতে পেরে যাচ্ছ, সেটা হচ্ছে যে অমৃত সে হিন্দু ধর্মের আর ঈশাব সে হচ্ছে মুসলমান ধর্মের। এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষার কোয়েশ্চেনে ভীষণভাবে এই জায়গাটা আসে যে ছেলে দুটোর সবই একরকম, তফাৎ শুধু এই যে কোন ছেলে দুটোর কথা বলা হয়েছে তাদের মধ্যে তফাতের উল্লেখ করো, বা বলা হয় কোন ছেলে দুটোর কথা বলা হয়েছে তাদের মিল ও অমিলের উল্লেখ করো। মিল আমরা বই থেকেই পেয়ে যাচ্ছি, অমিল একটার কথা গল্পে দিয়ে দিয়েছে, আরেকটার কথা যেটা আমরা বুঝতে পারছি যে ধর্মের কথাটা, সেটাও কিন্তু আমাদের কোয়েশ্চেনের আনসারে বলে দিতে হবে। কেমন? তাহলে এই যে এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে, 1 নম্বর রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি, সেটা 2 নম্বর। দুজনের বাবাই পেশায় চাষি, 3 নম্বর। জমির পরিমাণও প্রায় সমান সমান, 4। আর দুজনকেই মানে দুজনের বাবাকেই সাময়িক বিপদ আপদে সুদে ধার নিতে হয়। এই এতগুলো হচ্ছে এদের মধ্যে মিল, আর তফাৎ এখানে বলেই দেওয়া হয়েছে। আর এই সঙ্গেই আমি এখানে প্লাস সাইন দিয়ে অ্যাড করে দিলাম যে ধর্মের প্রসঙ্গ, সেইটাও কিন্তু তফাতের মধ্যে তোমাকে অতি অবশ্যই উল্লেখ করতে হবে। কারণ যেটা আমি গল্পের শুরুতেই বললাম যে গল্পটা দাঁড়িয়েই রয়েছে দুজনের খাঁটি বন্ধুত্বের ওপর, যে বন্ধুত্বটা সকল প্রকার ধর্মীয় ভেদাভেদ এবং সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাথে এসে বসতে ওদের একরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক, তোরা দুজনে কুস্তি করত, দেখি তোরা শক্তিতেও সমান সমান না একজন বড় পালোয়ান। আরেকটি ছেলে চেঁচিয়ে উঠল, লড়ে যা তোরা, বেশ মজা হবে। ঈশাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল, বাড়ি থেকে বেরোবার সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন। কি সাবধান করে দিয়েছিলেন? নতুন জামা পাবার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। মার্ক করবে জায়গাটা, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। এগেইন আমরা মার্ক করব, শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। কি ফতোয়া? ঠিক ঈশাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না। মা ওকে অনেক বুঝিয়েছিল ঈশাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরো ছিঁড়ে দেয়। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ঈশাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? অমৃত এতেও পিছপা হতে রাজি নয়। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ঈশাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। অমৃত জানতো যে মা না বললে ওর বাবার রাজি হবার সম্ভাবনা খুবই কম, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। ও স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, এবং রাত্রিরে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতের বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি মানে অমৃতের বাবা, উনি গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা একটু দেখে নেব। কিরকম দেখে নেব? সেটা হচ্ছে যে অমৃত এবং ঈশাব ছিল অভিন্ন হৃদয় বন্ধু। এহেন ঈশাবকে যখন তার বাবা একটা
নতুন জামা কিনে দিলেন, তখন সেই কথা শোনা মাত্র অমৃত বাড়িতে ফতোয়া জারি করে দিল। ফতোয়া মানে হচ্ছে ফরমান, অর্থাৎ আদেশ। কি ফতোয়া জারি করে দিল? যে ঠিক ঈশাবের মতো জামা যদিও না পায় তাহলে ও স্কুলে যাবে না। এবার দুজনের পরিবার এত বিত্তবান বা এত বড়লোক এমনটাও কিন্তু নয় যে চাওয়া মাত্রই অমৃতকে একটা জামা সঙ্গে সঙ্গে কিনে দেওয়া যাবে। সেজন্য তার মা তাকে অনেক বোঝালেন। প্রথমটায় বললেন যে দেখো, ঈশাবকে তো খেতে কাজ করতে হয়, তো সেইখানেই কাজ করতে গিয়ে গাছে খোঁচা টোচা লেগে ওর জামাটা ছিঁড়ে গেছে। আর তোমার জামাটা তো এখনো প্রায় একদম সেদিনকারই বানানো হয়েছে। কিন্তু অমৃত যেটা শুনলো, সেটা শুনে সে কি করলো? সে বলল তার জামাটা মোটেই একদম নতুন নেই। সেই জন্য জামাটার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে সে আরো ছিঁড়ে দিল সেটাকে। এবারে ওর মা তখন বললেন, বেশ। ঈশাবের জামা ছেঁড়া দেখে ওর বাবা কিন্তু ওকে খুব ঠেঙিয়েছিলেন, তুমিও তার মানে সেরকম মারধর খাবে তো? দেখা গেল যে অমৃত এতেও দমবার পাত্র নয়, কোনো মতেই সে পিছপা হবে না। সে বলল তাকে বেঁধে রাখতে, মারতে, কিন্তু ঈশাবের মতো জামাটি তার চাই। এতেও যখন কাজ হলো না, তখন অমৃতের মা এসব ঝামেলা ঝঞ্ঝাট থেকে বাঁচবার জন্য অমৃতকে বললেন যে যা, তো বাবাকে গিয়ে বল। এবার অমৃত জানতো যে বাড়ির সব ব্যাপারে মায়ের কথাই হচ্ছে শেষ কথা। মা যদি এবার বলেন যে না, তাহলে তার বাবাকে রাজি করানো কোনো মতেই তার পক্ষে সম্ভব নয়। তাহলে অমৃত এবার কি করবে? সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল 1 নম্বর, খাওয়া ছেড়ে দিল 2 নম্বর, এবং রাত্রিবেলা তো বাড়িতে ফিরল না। সে ঈশাবের বাবার গোয়াল ঘরে গিয়ে বসে রইল চুপচাপ। সে গিয়ে বসে রইল। এবারে অমৃতর মা দেখলেন যে না, এ তো খুবই মুশকিল, ছেলেকে তো জামা দিতেই হবে। তিনি অনেক বলে কয়ে অমৃতের বাবাকে রাজি করালেন, এবং তারপর অমৃতর বাবাই গিয়ে ঈশাবের বাবার গোয়াল ঘর থেকে ছেলেকে টেনে বার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আনলেন। তো এই হচ্ছে ইতিহাস, যেটা তার মা বলছেন যে নতুন জামা পাবার জন্য, খেয়াল আছে তো যে তুমি কি কাণ্ডটাই না করেছিলে? আজকে এই জামা পরে বেরোচ্ছ হোলির দিন, যদি দেখি যে জামা ছিঁড়ে এসেছো বা ময়লা করে এসেছো, তাহলে তোমার কপালে কি আছে তো তুমিই জানো। এই রকম পরিস্থিতিতে যখন অমৃত আর ঈশাব হাত ধরাধরি করে একই রঙের একই কাপড়ের জামা পরে তারা শান বাঁধানো ফুটপাথে এসে বসলো, তখন যে ছেলেরা ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল তাদের মধ্যে একজন বলল, ওরা জানে যে অমৃত ঈশাব খুব ভালো বন্ধু, ওদের মধ্যে সবকিছুই একরকম, এমনকি আজকে দুজনে একই রকম জামা পরেও এসেছে। সেই জন্য ছেলেটি বলল যে বাহ, তোদের তো সবই একরকম দেখছি, ঠিক আছে, এক কাজ করা যাক, তোরা কুস্তি লড়তো, দেখি যে তোরা গায়ের জোরেও পরস্পরের সমান, নাকি কেউ একজন বেশি পালোয়ান। আরেকজনও সঙ্গে সঙ্গে তাতে সায় দিয়ে চিৎকার করে উঠল। এই অবস্থায় যখন ঈশাব অমৃতর দিকে তাকালো, তার কি অভিপ্রায়, তার মনের কি ইচ্ছা, সে কি সত্যিই চায় যে ঈশাবের সঙ্গে কুস্তি করতে? এইটা বোঝবার জন্য যখন ঈশাব অমৃতের দিকে তাকালো, অমৃত তখন দৃঢ় স্বরে বলল যে না, মা তাহলে আমাকে ঠ্যাঙাবে। কারণ ওই যে বললাম যে অনেক কষ্ট করে, জেদ করে, সে চেষ্টা চরিত্র করে এই জামাটা পেয়েছে, এবং এই জামা পরে বেরোবার আগে সেই দিনই তার মা তাকে শাসিয়েছিলেন যে যদি এই জামা তুমি ছিঁড়ে আসো বা ময়লা করে আসো, তাহলে তোমার কপালে যে কি আছে তা তুমিই জানো। সুতরাং এই অবস্থায় অমৃত কুস্তি লড়তে একেবারেই রাজি ছিল না। এবারে খেয়াল করবে যে অমৃত কেন কুস্তি লড়তে রাজি ছিল না, তার কিন্তু দুটো পয়েন্ট আমরা পাচ্ছি। একটা পয়েন্ট হচ্ছে যে তার মা তাকে হুমকি দিয়ে বলেছিলেন বা তাকে শাসন দিয়ে বলেছিলেন যে নতুন জামা সে যদি ছিঁড়ে আসে বা ময়লা করে আসে তাহলে তার কপালে দুঃখ আছে। আর বিশেষত প্রিয় বন্ধু ঈশাবের সঙ্গে কুস্তি লড়বার জন্য অমৃত কিন্তু একেবারেই রাজি ছিল না।
কাজেই তোমাদের আনসারে প্রথম পয়েন্টটা তো থাকবেই, সেটা বইতেই আছে। আর দ্বিতীয় পয়েন্টটা তোমাকে ধরিয়ে দিতে হবে, যাতে পরীক্ষক মশাই বুঝতে পারেন যে তুমি গল্পটার যে মূল ভিত্তিটা, যে মূল বুনিয়াদটা সেটা ধরতে পেরেছো, যে অমৃত আসলে তার প্রিয় বন্ধুর সঙ্গে কুস্তি লড়তে কোনো মতেই রাজি ছিল না। এরপরে আমরা এগোচ্ছি। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে ছিল না জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে। এইখানটায় দেখো আমরা পেয়ে গেলাম, বিশেষ করে ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গররাজি। তাহলে এই যে দুটো পয়েন্ট, যে জামা কাপড় যেন ময়লা না হয়, যেন না ছেড়ে, সেটাও যেমন সে মাথায় রাখছে, তেমনি প্রিয় বন্ধু, অভিন্ন হৃদয় বন্ধু ইসাবের সঙ্গে কুস্তি লড়তেও সে একেবারেই রাজি ছিল না। এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি লড়ি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে এলো। অমৃত ওর বাঁধন কেটে বেরোবার চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কি মজা কি মজা। ইসাবের মেজাজ চড়ে গেল। কেন চড়ে গেল? না, কালিয়া যেভাবে অন্যায়ভাবে অমৃতকে কুস্তি লড়তে নিয়ে গেল এবং তাকে ছুঁড়ে মাটিতে ফেলে দিল, এবং তারপর ছেলের দল যেভাবে আনন্দে চিৎকার করতে লাগলো যে কালিয়া জিতে গেছে আর অমৃত হেরে গেছে, বন্ধুর এই অপমান ইসাবের একেবারেই সহ্য হলো না। সেই জন্য ইসাবের মেজাজ চড়ে গেল, অর্থাৎ ইসাব খুব রেগে গেল। তাহলে যে ছেলেটা অমৃতকে কুস্তি লড়তে বাধ্য করেছিল তার নাম হচ্ছে কালিয়া, এটাও আমরা দেখে নিলাম। ইসাবের মেজাজ চড়ে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয় আমি তোর সঙ্গে লড়বো। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শুরু হয়ে গেল। ইসাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও এখন ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটুতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালিয়ে গেল। তাহলে বন্ধুর অপমানের প্রতিশোধ গ্রহণ করবে বলে ইসাব সে কিন্তু কালিয়াকে বাধ্য করলো তার সঙ্গে কুস্তি লড়তে। কালিয়াকে কুস্তি লড়ে সে হারিয়ে দিল, এবং কালিয়া যখন চিৎপটাং হয়ে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো, তখন এই ছেলেরা সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। কারণ প্রথম প্রথম ব্যাপারটা হাসি মজা তামাশা হলেও এখন ঘোরালো হয়ে পড়েছে। বিশেষ করে কালিয়া যেভাবে চিৎকার করছে তাতে কিছুক্ষণের মধ্যেই ওর বাবা মা ছুটে আসবেন এবং সবাইকে ধরে পেটাবেন। সেই ভয়ে সবাই যে যার মতো পালিয়ে গেল। অমৃত আর ইসাবও রণভূমি ত্যাগ করলো। রণভূমি মানে হচ্ছে যুদ্ধক্ষেত্র। আসলে এই যে এদের খেলার জায়গাটা, এটা খেলা করতে করতে কখন যে ঘোরালো হয়ে গেছে বিষয়টা, সেটা বোঝাতেই বলা হচ্ছে রণভূমি, যুদ্ধক্ষেত্র ত্যাগ করলো। কিছুটা যেতেই অমৃতের, খেয়াল করো এখানটা, অমৃতের নজরে এলো যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ঠিক যে ভয়টা করছিল, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এগুলো কিন্তু আমাদের দরকার হবে, কারণ ঠিক এই জায়গাগুলোই যে ওরা ভয়ে কাঠ হয়ে গেল, কারা ভয়ে কাঠ হয়ে গিয়েছিল, ভয়ের কারণ কি ছিল, এইগুলো খুব ভালো করে যদি টেক্সট পড়া না থাকে তাহলে চিনতে পারবে না। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ইসাবের বাবা ইসাবকে ডাকছেন। ওদের তখন বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ইসাবের বাবা ছেঁড়া শার্ট দেখা মাত্র ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। ইসাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ইসাব কোথায়? তাহলে তিনি কালিয়ার কান্নাটা শুনতে পাচ্ছেন। এবার তিনি চিন্তা করছেন যে ছেলেটা কোথায় গেল। আর
এরা ভয়ে কাঠ হয়ে রয়েছে, কারণ তার আগেই এরা যখন ওই খেলার জায়গা থেকে সরে এসেছে, পালিয়ে এসেছে বেশ কিছুটা, তখনই অমৃতের চোখে পড়ে গেছে যে ইসাবের জামার পকেট এবং 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। তো এবার যখন ইসাবের বাবার ডাক ওরা শুনতে পেল, ভয়ে কাঠ, বুকের ধুকপুকুনি বন্ধ হবার জোগাড়। কারণ ওরা বুঝতেই পেরেছে যে ইসাবের বাবা যদি এই ছেঁড়া শার্ট দেখেন, তাহলে ইসাবের পিঠের চামড়া তুলে দেবেন। কারণ যেটা আমি বলছিলাম যে এরা কেউই তো খুব বড়লোক নয়, একেবারেই সাধারণ মানুষ, গরিব মানুষ। ইসাবের বাবা সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে দর্জি দিয়ে সেলাই করে ইসাবের জামাটা বানিয়েছিলেন। সেই সাধের জামা ইসাব ছিঁড়ে এসেছে দেখলে কোন বাবার মাথা ঠিক থাকে? কাজী ইসাবের কপালে তো দুঃখ আছে। এদিকে আবার শোনা গেল ইসাবের বাবা ডাকছেন, যে কাঁদছেটাকে, ইসাব কোথায়? হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ইসাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামা খুলে আমারটা পর। ইসাব বলল, তোর কি হবে, তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ইসাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। বলল, জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধেটা কি হবে? তোকে তো তোর বাবা পিটবে। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। ইসাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন, অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মায়ের হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছে ও কিছুই নয়। ইসাব তবু ইতস্তত করছে। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনল। এটা আমরা পরবর্তীকালে বুঝতে পারবো যে কাকে ওরা কাশতে শুনেছিল, কারণ তাকে দেখেনি কিন্তু ওরা। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। মার্ক করবে আবার, ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। কিন্তু ওর কপাল ভালো, দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হ্যাঁচড়া চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কুঁচকোলেন, কিন্তু মাপ করে দিলেন। একটা সূচ সুতো নিয়ে ছেঁড়া জামাটা রিফু করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখতে গেল। একটা ছেলে ওদের জামা বদলানো দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য বলল, তোরা অদল বদল করেছিস? সে তাদের জামা অদল বদল করা দেখে ফেলেছে, এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইল। তারা মানে অমৃত আর ইসাব। কিন্তু ইতিমধ্যে অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, অদল বদল, অদল বদল। অমৃত আর ইসাব সরে পড়তে চাইল, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল, অদল বদল বলে চেঁচাতে লাগলো। বাবারা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। তাহলে আমরা কি দেখছি? যে ইসাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে, এবং সেই অবস্থায় যেটা হচ্ছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেছে এটা দেখে। কারণ ওরা জানে যে যদি ইসাবের বাবা এটা দেখেন যে ইসাবের বাবা ছিঁড়ে গেছে, তাহলে পিঠের চামড়া তুলে দেবেন। কারণ উনি অনেক কষ্টে সৃষ্টে টাকা ধার করে, অনেক নিজে পছন্দ করে কাপড় বেছে দর্জিকে দিয়ে সেলাই করে ওর জন্য জামা বানিয়ে দিয়েছিলেন। কিন্তু এখন কি হবে, সে জামা তো ছিঁড়ে গেছে। এদিকে আবার ইসাবের বাবা ওকে ডাকছেনও। এই রকম অবস্থায় হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওদের দুজনের বাড়ির ঠিক মাঝখানটাতে ওরা ঢুকলো, এবং অমৃত ইসাবকে বলল জামা অদল বদল করে নিতে। ইসাবের ছেঁড়া জামাটা ও পরবে, অমৃতের ভালো জামাটা ইসাব পরে নেবে।
ঈশাব বলল যে তাতে সুবিধেটা কি হবে, কারণ তোর জামাটাও তো ছিঁড়ে গেছে, সেটা দেখলে তোর বাবাও তো তোকে ঠ্যাঙাবে। ঈশা বলল হ্যাঁ, অমৃতা বলল হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু বাবার মারের হাত থেকে বাঁচাবার জন্য তার তো মা রয়েছেন। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল করবে যে মায়ের ওপর সন্তানের যে পরম নির্ভরতাটা, যে ভরসাটা, সেটাও কিন্তু এখানে কাজ করছে এই গল্পটাতে। ঈশাবের তখন খেয়াল হলো যে সত্যি যখনই অমৃতকে তার বাবা মারতে গেছেন তখনই অমৃত মায়ের পেছনে লুকিয়েছে। হ্যাঁ, অন্যায় করলে তার মাও তাকে মেরেছেন, কিন্তু মায়ের হাতের ওই সামান্য দু চারটে চড়থাপ্পড়, যেটা বাবার হাতের ভারী থাপ্পড়ের কাছে কিছুই নয়। সুতরাং আহ, তাহলে করাই যায়। কিন্তু তবু ঈশাব একটু ইতস্তত করছিল। এমন সময় ওরা খুব কাছেই কাউকে একজন কাশতে শুনলো। তাড়াতাড়ি করে ওরা তখন আর বেশি ঝুঁকি না নিয়ে জামা অদল বদল করে ফেললো। এবার জামা অদল বদল করে ওরা সেই বাড়ির ভেতরের জায়গাটা থেকে বেরিয়ে এলো। বেরিয়ে এসে এখন ওরা নিশ্চিন্ত যে ঈশামের গায়ে ছেঁড়া জামা নেই। ওরা হাত ধরাধরি করে যে যার নিজের বাড়ির দিকে চললো। এবার অমৃতের কপালটা ছিল ভালো, কারণ যেহেতু সেই দিনটা হোলির দিন, সেই দিনে ছেলেদের মধ্যে খেলা, ধস্তাধস্তি সব কিছুই চলে, জামা ছিঁড়ে যাওয়াটাও খুব স্বাভাবিক। সেই জন্য ওর মা দেখলেন কিন্তু কিছু বললেন না। হ্যাঁ, ভুরুটা একটু কুঁচকোলেন, একটু বিরক্ত হয়েছেন অবশ্যই, কিন্তু কিছু বললেন না। ছুঁচসুতো দিয়ে ছেঁড়া জায়গাটা রিফু করে দিলেন। খেয়াল করবে রিপু নয় কিন্তু, রিপু কথাটার মানে হচ্ছে শত্রু, আর রিফু করা যেটা সেটা হচ্ছে যে কোনো ছেঁড়া জামা বা ছেঁড়া কাপড় সেলাই করে দেওয়া, এটাকে বলা হয় রিফু করা। তো রিফু টিফু করবার পর ওই ছেঁড়া জামাটা আবার আগের মতোই হয়ে গেল। এবার দুই বন্ধু মনের খুশিতে আবার হাত ধরাধরি করে চলল। কিন্তু কেউ একজন ওদের জামা অদল বদল করতে দেখে ফেলেছিল। সে ওদের আনন্দটা একেবারেই মাটি করে দেবার জন্য বলল যে তোরা জামা অদল বদল করেছিস না? হ্যাঁ। এবার ওরা সেই প্রসঙ্গটাকেই এড়াবার জন্য তাড়াতাড়ি পা চালালো। কিন্তু দেখা গেল যে ছেলেটি থামবার নয়, সে বলেই চলেছে যে অমৃত ঈশাব অদল বদল। শুধু তাই না, ওর কথা শুনে আরো একদল ছেলে অদল বদল বলে ওদের পেছন পেছন আসতে লাগলো। এবারে এই অদল বদল শুনে ওদের বাবারা পাছে পুরো ব্যাপারটা জেনে যায়, এই ভয়ে করে তারা বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো, অমৃত আর ঈশাব। কারণ ছেলেগুলো যেভাবে পেছন পেছন আসছে অদল বদল চিৎকার করতে করতে, বাবারা খুব স্বাভাবিক জানতে চাইবেনই যে কি হয়েছে, কিসের অদল বদল। তখন পুরো ঘটনাটা সবার সামনে আসবে, তখন কিন্তু ঈশাবকে ওর বাবার হাত থেকে বাঁচানো যাবে না। সেই জন্যেই পুরো পরিস্থিতি থেকে সরে যাবার জন্য অমৃত আর ঈশাব ভয়ে বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। ঈশাবের বাবা বাড়ির সামনের দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। আমরা একটু পরে দেখে নেব যেটা, সেটা হলো যে ঈশাবের বাবা সত্যি ভালোবাসার ভান করছিলেন কিনা। ঈশাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে, তাহলে এতক্ষণে আমরা অমৃতর বয়সটা পেয়ে গেলাম। এবং অমৃত আর ঈশাব যেহেতু একই স্কুলে একই ক্লাসে পড়ে, তাই আমরা বলতেই পারি যে অমৃত আর ঈশাব উভয়েরই বয়স হচ্ছে 10 বছর, দুজনেই 10 বছর বয়সী বালক। তাহলে ঈশাবের বাবা, যার নাম আমরা পরে পাবো হাসান পাঠান, তিনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি মানে অমৃতের মা।
বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকেই দেখে উঠতে পারেন না, তো দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখেই ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। তাহলে আমরা এতক্ষণে বোধহয় বুঝতে পেরেছি, যখন অমৃতের বোঝানোর পরেও ইসাব জামা অদল বদল করতে একটু ইতস্তত করছিল, তখন খুব কাছেই ওরা একজনকে কাশতে শুনেছিল। কারণ দেখো, যে বন্ধুটা ওদের জামা অদল বদল করতে দেখে ফেলেছে, সে কিন্তু কথা পেটে চেপে রাখতে পারেনি। সে বলেই ফেলেছে যে হ্যাঁ, আমি দেখে ফেলেছি। তাহলে এই যে কাশির আওয়াজটা, এটা তার মানে এসেছিল হাসান পাঠানের গলা থেকে, যেটা আমরা এতক্ষণে পাচ্ছি যে দুই বন্ধুকে গলির মধ্যে ঢুকতে দেখেই আমি ভেবেইছিলাম যে দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ও উষাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাঁদেরও বুক ভরে গেল। তাঁদের মানে কাদের? এই যে পাড়াপড়শি মায়ের দল, এদের। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব অমৃতকে ঘিরে বলতে লাগলো, অমৃত ইসাব অদল বদল ভাই, অদল বদল। এবার অবশ্য ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করলো না, কারণ সবাই তো জেনেই গেছে ঘটনাটা, আর তো ভয়ের কিছু নেই, আর তো সংকোচের কিছু নেই। তাই ওরা অপ্রস্তুত বোধ করলো না, বরঞ্চ অদল বদল বলাতে তাদের ভালোই লাগলো। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, উনি মানে তাহলে অমৃতদের গ্রামের প্রধান। আজ থেকে কি ঘোষণা করলেন? আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল, অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। গল্পটা যেহেতু অনুবাদ গল্প, তাই অনুবাদকের নাম, তর্জমা মানে হচ্ছে অনুবাদ, অনুবাদকের নাম আমাদের খুব ভালো করে জেনে রাখতে হবে, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। এবারে তাহলে মেন জায়গাটা, যখন অমৃত আর ইসাব তাদের বাবাদের মারের হাত থেকে বাঁচবার জন্য ভয়ে বাড়ির দিকে ছুটে পালাচ্ছে, সেই সময় দেখা গেল ইসাবের বাবা ওদেরকে ডাকলেন। তিনি বাড়ির সামনের দাওয়াতে খাটিয়ার ওপর বসে হুঁকো খাচ্ছিলেন। তাদেরকে বললেন যে, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? কি হয়েছে? আমার কাছে এসে বসো। এইটা শুনে, মানে ওর এত শান্ত গলা শুনেই অমৃত আর ইসাবের যেটা প্রথমেই মনে হলো যে ঠিক যা ভয় করেছিলাম তাই। উনি সবটাই জানেন, এখন শুধু ভালোবাসার ভান করছেন, আমাদের মিষ্টি মিষ্টি কথা বলে কাছে ডাকছেন, তারপরে পেটাবেন। কিন্তু দেখা গেল সেরকমটা কিছুই হলো না। বরং ইসাবের বাবা, যিনি খুব কঠিন প্রকৃতির মানুষ, সেই হাসান পাঠান, অমৃতের মাকে বাহালি বৌদি সম্বোধন করে বলছেন যে অমৃতের মতো ছেলে যদি তিনি পান, তাহলে তিনি 21 জনকেও পালন করতে রাজি আছেন। কারণ অমৃতের মতো সরল, অমৃতের মতো বন্ধুবৎসল এবং অমৃতের মতো জীবনের শিক্ষা দেওয়া এমন ছেলে তিনি কোনোদিন দেখেননি। হতে পারে তার অনেকটাই বয়স হয়েছে, হতে পারে তিনি সংসারে অনেকটাই অভিজ্ঞ, এবং এটাও হতে পারে যে অমৃত তার কাছে খুবই ছোট, মাত্র 10 বছর বয়স তার। কিন্তু অমৃত তাকে জীবনের শিক্ষা দিয়েছে।
বলে তিনি ঈশাব আর অমৃতর জামা অদল বদলের গল্পটা সংক্ষেপে বললেন সকলকে। বলে যেটা বললেন যে ঈশাব জিজ্ঞাসা করেছিল যে তোর ছেঁড়া জামা দেখলে তোর বাবাও তো তোকে পেটাবেন। তখন অমৃত কি বলেছিল, যে তাকে বাঁচাবার জন্য তার মা রয়েছে। কি খাঁটি কথা! তাহলে খাঁটি কথা কোনটা? যেটা আমি একটু আগেই বললাম, যে মায়ের ওপর সন্তানের যে পরম নির্ভরতাটা, সেইটাই হচ্ছে খাঁটি কথা। এবং হাসান পাঠান স্বীকার করছেন যে অমৃতের এই উত্তর আমাকে বদলে দিয়েছে। বদলে দিয়েছে কিরকম? হাসান পাঠান বিপত্নিক মানুষ, তাকে কাজ করে খেতে হয়, ফলে এই চূড়ান্ত সাংসারিক যে অবস্থা, সেই অবস্থাটার মধ্যে তিনি সবসময় মেজাজ ঠিক রাখতে পারেন না। তিনি ঈশাবের প্রতি অনেক সময় অন্যায় করে ফেলেন, তাকে মারধর বকাবকি ইত্যাদি করেন। অর্থাৎ একটি সন্তানকে বড় করে তুলতে গেলে যেরকম বাবার শাসনটাও দরকার হয়, সেরকম মায়ের আদরটাও দরকার হয়। কিন্তু বিপত্নিক হাসান পাঠান তিনি সাংসারিক নানা ঝামেলায় এমনভাবেই জড়িয়ে রয়েছেন যে ছেলেকে তিনি কেবল শাসনই করে গেছেন, মায়ের মতো সোহাগ বা আদরটা দিতে পারেননি। তাই ছেলের কাছে তিনি বাবা মা দুটোই হয়ে উঠতে পারেননি, শুধু কেবল কঠিন প্রকৃতির একজন বাবা হয়েই থেকে গেছেন, যাকে তার ছেলে খুবই ভয় পায়। আর সেই জন্যেই তার সেই ভুলটা তিনি আজকে অমৃতের কথা থেকে বুঝতে পেরেছেন। তাই সেই অমৃতের জবাব তাকে বদলে দিয়েছে। তিনি বুঝতে পেরেছেন যে তাকে যেরকম বাবার মতো কঠোর হতে হবে, তেমনি মায়ের মতো স্নেহপ্রবণও হতে হবে। তবেই একসঙ্গে বাবা মা দুটোই হয়ে ওঠা যাবে। আর সেই জন্যেই তিনি কি বলছেন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। তাহলে কে কাকে শিখিয়েছে? অমৃত হাসান পাঠানকে শিখিয়েছে যে খাঁটি জিনিস কাকে বলে। খাঁটি জিনিস এখানে দুটো, একটা হচ্ছে মায়ের প্রতি সন্তানের যে পরম নির্ভরতা, আর দুই অমৃত এবং ঈশাবের খাঁটি বন্ধুত্ব, যা সকল রকম ধর্মীয় ভেদাভেদ ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। এই দুটোই হচ্ছে খাঁটি জিনিস। আর খাঁটি কথা যেটা অমৃতের মুখ থেকে বেরিয়েছে, যে আমার তো মা আছে, তাহলে খাঁটি কথা কোনটা? এই যে মায়ের প্রতি সন্তানের যে ভরসা, যে নির্ভরতা, সেটাই হচ্ছে খাঁটি কথা। তাহলে এই গল্পটা শুনে পাড়াপড়শি মায়ের দলের মন ভরে গেল যে এই রকমও বন্ধুত্ব হয়, যেখানে একটি ছেলে সে পেটানি খাবার ভয় না করে নিজের ভালো জামাটা বন্ধুকে দিয়ে দেয়, কেবলমাত্র তাকে তার বাবার মারের হাত থেকে বাঁচাবে বলে। এরা দুই ভিন্ন ধর্মের, কিন্তু এদের বন্ধুত্বের মাঝখানে কোনোদিন ধর্ম বড় হয়ে দেখা দেয়নি, ধর্ম আসেইনি কোনোদিন এদের মাঝখানে। এই রকম যখন গল্পটা বলা হয়ে গেল, ঠিক সেই সময় বাজি পোড়ানো আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ছেলের দল ফিরছিল। তারা অমৃত ঈশাবকে দেখে আবার আগের মতো অমৃত ঈশাব অদল বদল অদল বদল বলে চেঁচাচ্ছে। কিন্তু এখন আর অমৃত ঈশাব এতে ভয় পাচ্ছে না, এতে কোনো রকম সংকুচিত হচ্ছে না, বরং অপ্রস্তুত বোধ করছে না, বরং তারা খুশিই হচ্ছে। কারণ সবাই তাদের গল্পটা জেনে গেছে যে তারা জামা অদল বদল করে নিয়েছে, তাদের আর ভয়ের কিছু নেই। এবার এই জামা অদল বদলের গল্পটা গ্রামের বাড়ি বাড়ি ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত গ্রাম প্রধানের কাছে গেছে। গ্রাম প্রধান এই দুই ছেলের খাঁটি বন্ধুত্বের গল্প শুনে অত্যন্ত মুগ্ধ হচ্ছেন, আনন্দিত হচ্ছেন, তার মন ভরে উঠছে এবং তিনি ঘোষণা করছেন যে আজকে থেকে তাহলে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। সবাই রাজি, সবাই খুশি, এবং সারা গ্রাম ছাড়িয়ে সারা আকাশ বাতাস পর্যন্ত আলোড়িত হয়ে উঠছে, মুখরিত হয়ে উঠছে এই আওয়াজে যে অমৃত ঈশাব অদল বদল অদল বদল। অর্থাৎ একে অপরের পরিপূরক তারা। ঈশ্বর যেরকম এক, রাম আর রহিম যেরকম এক, সেরকম
অমৃত আর ঈশাবও এক। একটু খেয়াল রাখবে যে অদল বদল কথাটা আমরা সাধারণত একে অপরের পরিপূরক বোঝাতেই ব্যবহার করে থাকি। ঠিক যেটা আমি একটু আগেই বললাম যে ঈশ্বর আর আল্লাহ যদি এক হয়ে থাকেন, রাম আর রহিম যদি এক হয়ে থাকেন, তাহলে অমৃত আর ঈশাবের মধ্যেও কিন্তু কোনো তফাৎ নেই। তারাও এক, তারাও পরস্পরের পরিপূরক। তাই তাদের অদল বদল নাম দেওয়াটা খুবই সার্থক। আর এইখানেই আমরা গল্পের যে নামকরণ সেটাও কিন্তু পেয়ে যাচ্ছি। গল্পের নামকরণ সাধারণভাবে আমরা জানি যে 3 দিক থেকে হতে পারে। একটা হচ্ছে চরিত্রধর্মী, একটা হচ্ছে বিষয়ধর্মী, আর একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী। এখানে যে নামকরণটা করা হয়েছে তোমরাও বুঝতে পারছো যে চরিত্রের নামে তো নয়ই, বিষয়ের নামেও নয়, বরং ব্যঞ্জনা। আরও একবার যেটা বলছি সেটা সবাই একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে এই যে অদল বদল, সেটা কিন্তু কেবলমাত্র জামা অদল বদলের ঘটনাতেই আর সীমাবদ্ধ নেই। সেটার একটা বিরাট পরিপ্রেক্ষিত আমরা পেয়ে গেছি। অর্থাৎ যেখানে অমৃত আর ঈশাব পরস্পরের পরিপূরক হয়ে দাঁড়াচ্ছে। তো যেটা আমি একটু আগেই বলছিলাম যে গল্পের যে নামটা সেটাও কিন্তু অদল বদল। তো আমরা জানি যে কোনো গল্প বা কোনো কবিতার যে নামকরণ হয় সেটা সাধারণত 3 ভাবে করা যেতে পারে। একটা হচ্ছে চরিত্রধর্মী, একটা হচ্ছে বিষয়ধর্মী, আর একটা হচ্ছে ব্যঞ্জনাধর্মী। তো যেটা আমি বলছিলাম যে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে চরিত্রধর্মী নামকরণ তো এখানে নয়, বিষয়টাও নয়, কারণ শুধু জামা অদল বদলের মধ্যেই তা সীমায়িত নয়। এখানে যে নামকরণটা হয়েছে সেটা কিন্তু ব্যঞ্জনাধর্মী। অর্থাৎ অদল বদল যে পরস্পরের পরিপূরক অর্থে ব্যবহৃত হয়ে থাকে, সেই সাজেস্টিভ ব্যাপারটা এখানে আনা হয়েছে। তাহলে অদল বদল কথাটা ব্যবহৃত হয় যে একে অপরের পরিপূরক, কোনো বাক্স বা কোনো স্থানের অদল বদল। তো ঠিক সেই রকম ভাবেই অমৃত আর ঈশাবও তারা একে অপরের পরিপূরক। যদি ঈশ্বর বা আল্লাহর মধ্যে কোনো ভাগ না থাকে, যদি রাম এবং রহিম পরস্পরের পরিপূরক হন, তাহলে কিন্তু অমৃত আর ঈশাবের মধ্যেও কোনো ভেদ বিভেদ নেই, তারাও কিন্তু একে অপরের পরিপূরক। এই কথাটা বোঝাতেই গল্পের যে নামকরণ করা হলো সেটা হচ্ছে অদল বদল। সুতরাং সম্পূর্ণ সার্থক এবং ব্যঞ্জনাধর্মী হচ্ছে গল্পের এই নামকরণটা। এবার আমরা যেটা দেখে নেব একদম শেষের, আমি যেটা এতক্ষণ বোঝালাম, মুখে যেটা বললাম যে খাঁটি কথা আর খাঁটি জিনিস দুটো একটু ভালো করে দেখে নেবে, কারণ টেক্সটেও দেখো খাঁটি কথা কথাটাতে আমি টিকমার্ক করে দিয়েছি, আর খাঁটি জিনিসের পাশে আমি 2 বসিয়ে রেখেছি। তাহলে খাঁটি কথা এখান থেকে আমি সবাইকে দেখে নিতে বলবো, আর খাঁটি জিনিস কিন্তু দুটো, এবং এই দুটো উক্তি করেছেন ঈশাবের বাবা হাসান পাঠান। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। তর্জমা কথাটার অর্থ হচ্ছে অনুবাদ। তাহলে এই হচ্ছে আমাদের গল্পটার সামগ্রিক যে পাঠ বিশ্লেষণ, অর্থাৎ যেখানে আমরা গল্পটা যিনি লিখেছেন তার সম্পর্কে জানলাম, তার রচনার বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, তার কি কি উল্লেখযোগ্য রচনা, উল্লেখযোগ্য পুরস্কার, সেগুলো সমস্ত হয়ে গেল। পুরো টেক্সট ধরে আমরা আলোচনা করে নিলাম, খুঁটিয়ে খুঁটিয়ে, যে অমৃত কেন ঈশাবের সঙ্গে কুস্তি লড়তে রাজি ছিল না, এবং নতুন জামা পাবার জন্য সে কি কি কাণ্ড ঘটিয়েছিল, সবশেষে তার মাথায় কি বুদ্ধি খেলে গেল, সেই প্রসঙ্গে সে তার বন্ধুকে কি বলেছিল, এবং এই পুরো জামা অদল বদলের ঘটনাটা দেখে হাসান পাঠানের যে উপলব্ধি, তার যে পরিবর্তনটা, সেই সবটাই কিন্তু আমরা আলোচনা করে নিয়েছি। এবং সবশেষে গল্পের যে নামকরণ সেটাও যে সম্পূর্ণ ব্যঞ্জনাধর্মী নামকরণ, সেটাও আমরা এখান থেকে বুঝতে পেরে গেলাম। এই অবধি তাহলে আজকের ক্লাস থাকছে। এর সঙ্গেই তোমরা ডেসক্রিপশানে যে লিঙ্কটা পেয়ে যাবে, সেখানে গিয়ে ক্লিক করলেই তোমরা এটার ওপরে কোয়েশ্চেন আনসার পার্টটাও পেয়ে যাবে।
দুটো একসঙ্গে তোমরা প্রিপেয়ার করো, যাতে তোমাদের পরীক্ষায় কোনো অসুবিধে না হয়। আর যদি এই গল্প সংক্রান্ত কোনো জায়গা বুঝতে কারোর অসুবিধে হয় বা কোনো কোয়েশ্চেন পারছো না, এরকম কিছু হয়, তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি।